This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। দেখছেন টিভি9 বাংলা। ঘড়ির কাঁটা দুপুর 2টা মানে ফুল অ্যান্ড ফাইনাল। সম্প্রীতির সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। সম্প্রীতি ফুল অ্যান্ড ফাইনালি নির্বাচন কমিশন প্রেস মিট করতে চলেছে। বিরোধীরা বারংবার অভিযোগ করছে, বিরোধীদের এই ভোট চুরির অভিযোগের মধ্যে আজ সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল 3টে দিল্লি ন্যাশনাল মিডিয়া সেন্টারে হবে এই সাংবাদিক বৈঠক। অন্যদিকে আজই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করলেন রাহুল এবং তেজস্বী। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার যাত্রা করার পর এই যাত্রা শেষ হবে 1 সেপ্টেম্বর। সেখানে একটা সভা করা হবে। সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। বিহারে এসআইআর খসড়া তালিকায় 65 লক্ষ নাম বাদ দিয়েছে কমিশন। বাদ যাওয়ার কারণ সহ নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর ঠিক এই আবহে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে দুপুর 3টে মানে পাক্কা 1 ঘন্টা 2 মিনিট পর সাংবাদিক বৈঠক করা হবে। কোন কোন বিষয় উঠে আসে সেদিকে নজর থাকবে। পাশাপাশি ভোটাধিকার যাত্রা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাহুল এবং তেজস্বীরা। জ্যোতির্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্মা, দেখো, নির্বাচন কমিশনকে ওই কালে ভদ্রে বছরের কয়েকবার আমরা সাংবাদিক বৈঠক করতে দেখতাম। এক, যে বছর লোকসভা নির্বাচন থাকতো, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার জন্য, কিংবা অন্যান্য রাজ্যের যে নির্বাচন থাকে তার নির্ঘণ্ট প্রকাশের জন্য। হঠাৎ করে একটা অফ সিজনে, যদি অফ সিজন বলাটা সম্পূর্ণ ঠিক হবে না, সেই সময় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এই সাংবাদিক বৈঠক কি কারণে? দেখো, যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আজকে এসআইআর নিয়ে তাদের যে অবস্থান, অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত তারা কি করেছেন সেই অবস্থানই তারা তুলে ধরবেন। গত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রথম রাহুল গান্ধী একটি সাংবাদিক বৈঠক করেন। যে সাংবাদিক বৈঠকে তিনি কর্ণাটক সহ বিভিন্ন জায়গাতে কিভাবে ভুয়ো ভোটার রয়েছে সেই ছবি তিনি তুলে ধরেন, তথ্য সহ তিনি তুলে ধরেন, এবং নিজের বাসভবনে নৈশভোজের বৈঠকে সমস্ত অপোজিশন লিডারদের ডেকে তিনি সেই তথ্য একেবারে প্রেজেন্টেশন আকারে তিনি তুলে ধরেন। তার পরবর্তী ক্ষেত্রে যোগেন্দ্র যাদব তিনি আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করতে দাঁড়ান। নাটকীয়ভাবে তিনি 3 জন জীবিত মানুষকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দেন, যাদেরকে মৃত বলে এই 65 লক্ষ বিহারের ভোটারের মধ্যে দেখানো হয়েছে, যাদের নাম বাদ গিয়েছে। আর এ নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে তুমুল তরজা চলছে। আর এই পুরো প্রক্রিয়াতে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে জাতীয় নির্বাচন কমিশন। গতকাল তারা একটি প্রেস রিলিজ দিয়েছে। যে প্রেস রিলিজে তারা স্পষ্টভাবে যে কথা জানিয়েছে যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। সেই খসড়া ভোটার তালিকার মধ্যে দিয়ে তাদের দায়িত্ব যে কোথায় কোথায় ভুয়ো ভোটার বা কোথায় কোথায় গলদ রয়েছে সেই বিষয়টি চিহ্নিত করার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের। আর সেই কাজটা তারা হয়তো ঠিকমতো করেনি, সেই কারণের জন্যই সামান্য ত্রুটি থেকে থাকতে পারে। অর্থাৎ বেনজিরভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ওপরে কিছুটা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বা দায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, জানিয়ে ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই প্রেক্ষাপটেই আজকে জাতীয় নির্বাচন কমিশন তারা সাংবাদিক বৈঠক ডেকেছে এবং তাদের অবস্থান তারা তুলে ধরবেন দুপুর 3টের সময়। বেশ, নজর থাকবে। भाजपा के लोग लगातार जो है संवैधानिक संस्थाओं का दुरुपयोग कर रहे हैं और संविधान को, लोकतंत्र को ख़त्म करने का प्रयास किया जा रहा है। और हम लोग हर किस जो है, बिहार की धरती जो है लोकतंत्र की जननी है और लोकतंत्र को भाजपा यहाँ से बिहार से ख़त्म करेगी। जो लोकतंत्र की जननी है, हम लोग बैठने वाले नहीं हैं। हम लोग हर एक लड़ाई लड़ेंगे, जहाँ लड़ना पड़े लड़ेंगे। রাহুল গান্ধী, সারা বিহার জুড়ে রাহুল গান্ধীর এই পদযাত্রার যে প্রভাব, সেই প্রভাব আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেতে পারে, এই আশঙ্কা থেকে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধী পদযাত্রার মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হচ্ছে। ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে এই জিনিস কখনো দেখা যায়নি যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মোকাবেলা করতে ময়দানে নামছে। এ দৃশ্য ভারতবর্ষের স্বাধীনোত্তর समय कखनो আমরা দেখি। यात्रा निकालने के पहले टायर पंचर हो गया, इसलिए कि आपने देखा कि सुप्रीम कोर्ट
इस देश का उच्चतम न्यायालय जिस चीज़ को स्वयं मॉनिटरिंग कर रहा है, अपने से खुद देख रही है, इनको लोकतंत्र पर, संविधान पर भरोसा नहीं है। तो भारत की जनता ऐसे लोगों के साथ नहीं रहती है जिसको सुप्रीम कोर्ट पर भरोसा नहीं हो, जिसको संवैधानिक संस्था पर व्यवस्था नहीं। इसलिए इनका टायर पंचर हो गया है, हवा पहले निकल गया है और बिहार की जनता को मालूम है कि चुनाव आयोग उनके साथ कैसे न्याय करेगा, ये बिहार की जनता को मालूम है। দেখুন পাক্কা 58 মিনিট পর জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে কোন কোন বিষয়গুলো তুলে ধরে সেদিকে অবশ্যই নজর থাকবে। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখছি আমরা, আজই বিহারে শুরু হলো ভোটাধিকার যাত্রা। শুরু করলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার যাত্রা হবে। যাত্রা শেষ হবে 1 সেপ্টেম্বর। সেখানে একটা সভা হবে। সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী, অর্থাৎ একটা বিরোধী ঐক্যের বার্তাও তারা তুলে ধরতে চাইছেন। कि लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। लोकसभा में और विधानसभा में 1 करोड़ वोटरों का फर्क था। और भाई और बहनों, जहां भी ये नए वोटर आए वहां पर बीजेपी का गठबंधन जीता। हमारा एक वोट कम नहीं हुआ। हमारे गठबंधन को जितने वोट लोकसभा में मिले उतने ही वोट हमें विधानसभा में मिले। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। हमने शिकायत की, इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। আর এই এসআইআর বিতর্ক, সেই বিতর্কের আবহেই ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেল আবার। কেউ গত হয়েছেন 20 বছর আগে, কেউ বা 15 বছর আগে। আর এখনো তারা ভোটার কোথাকার জানেন? উত্তর হাওড়ার 45 জন এরকম ভুতুড়ে ভোটারের খোঁজ মিলল একটাই বুথে। হাওড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে ভুয়ো ভোটারের ভিড়, অর্থাৎ একটাই বুথে 45 জন এরকম ভুতুড়ে ভোটার। আর কমিশনকে জানানোর পরেও কাজ হয়নি বলে অভিযোগ। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ, এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। হ্যাঁ, ক্রিমেশন হয়েছে, এখানে বান্ধাঘাটি হয়েছে। হ্যাঁ, ওখানে মানে সব জমা হয়েছিল কি উনি মারা গেছেন। এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি। এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এর জন্যেই কিছু লোক চাইছেন যে যাতে এই ভোটার লিস্টে একটাও নাম বাদ যেন না যায়। এই যে ভূত প্রেত ডাইন পিচাস আছে তারা এই ভোটার লিস্টে থাকুক, আর এইভাবেই পশ্চিমবাংলার যে লোকতন্ত্রের উপহাস হচ্ছে সেটা চলতে থাকুক। বিএলএ থাকে, তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক। আর এবার বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি তৃণমূল কংগ্রেস নেতার। চুলের মুঠি ধরে মাপতে মাপতে বাংলাদেশে পুশব্যাক করাবো আর তারপর ক্ষমা চেয়ে নেব, প্রকাশ্যে এমনই হুমকি মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি। মানুষের মধ্যে বিভেদ করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা আবার বিজেপির।
বন্ধ বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে, বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি, এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। সমস্ত রকমের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য বিজেপি তাদের জন্য লড়াই করছে, আমাদের দেশের সমস্ত মানুষের জন্য, পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য, তাদের জন্য লড়াই করছে, তারা যাতে তাদের অধিকারটা পেতে পারে। আর এই তৃণমূল কংগ্রেস মানুষকে ভাগ করছে, হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাচ্ছে, সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। ওটা বিজেপি কথায় কথায় বলে ওদের পাঠাবো, ওইটা বলতে গিয়ে কোথাও একটা কিছু বলেছেন, ফলে পুরোটা না শুনে বলতে পারবো। আর শুধু মঞ্চে নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখেও অনড় থেকে বিজেপিকে চড়া সুরে আক্রমণ আব্দুর রহিম বকশী। শুনুন কি বলেছেন তিনি। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের পিছনে লাঠি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুশব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুশব্যাক করবো। এরই মধ্যে এবার বাড়িতে সিএএ ক্যাম্প করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব পেতে সাহায্য করতেই এই ক্যাম্প, জানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ। মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের তরফ থেকে। সাংসদের বাড়িতে এসেছি সিএর আবেদন করার জন্য। কেন আমরা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে এসেছি, সেই কারণে আমরা এখানে আমাদের একটা নাগরিকের প্রয়োজন। এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক, আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে, সেই হিসাবে আমরা আবেদন করছি। এসআইআরে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান তারা ভোটার তালিকা থেকে বাদ যায়, ধর্মীয় কারণে যদি বাংলাদেশ, পাকিস্তান থেকে এসে থাকেন, তাদের আমরা নিশ্চিত নাগরিকত্ব দেব। এবং ভারতবর্ষের মুসলিম যারা দেশ ভাগের পরও ভারতকে ভালোবেসে ভারতের কালচার মেনে আছেন, তাদেরও অভয় দিচ্ছি, কারো একটারও ভোটার কাটা যাবে না, নাগরিকত্ব থেকে বাদ তিনি যাবেন না। নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য উনি ক্যাম্প করছেন। তার মানে যারা ওখানে যাবে তার নাগরিক নন। ঠিক এই জায়গাটাতেই তো আমরা বলতে চাইছি যে তাহলে যারা তাকে ভোট দিয়ে সাংসদ করলেন তারা নাগরিক নন। আবার আমাকে যারা এমএলএ করেছেন, তাহলে আমি এমএলএ নই, তাহলে আমার বলারও কোনো জায়গা নেই, ওনার শোনারও কোনো জায়গা নেই। উনিও কিছু বলবেন না, আমিও কিছু শুনবো না, আমিও কিছু শুনবো না, উনিও কিছু বলবেন না। প্রথম থেকে বলা হচ্ছে এটি একটি জুমলা। আর সেই জন্য আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, পুরো সাংসদকে ভেঙে দেয়া হোক, নতুন করে ভোট হোক। তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিলির পরে ইটাহারে শাসক দলকে নিশানা ডক্টর সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে শাসক দল, আবারও তৃণমূল কংগ্রেসকে নিশানা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না, মন্তব্য বালুরঘাটের সাংসদে। এসআইআর নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকও করেন ডক্টর সুকান্ত মজুমদার। এসআইআর এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ইটাহারে তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনকেও এক হাত নেন সুকান্ত মজুমদার। ইটাহারের তৃণমূলের কর্মীরাই বিধায়কের উপর ক্ষুব্ধ, এমনই তোপ দাগেন তিনি। গত 5 বছর সাংসদ থেকেও কোনো কাজ করেননি সুকান্ত, আবার পাল্টা তোপ মোশাররফ হোসেন। তৃণমূল কংগ্রেস যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই ভুল বোঝানোর চেষ্টাকে
মানুষকে যাতে মানুষ যেন বোকা না হয়, মানুষ যেন ভুল না বোঝে, এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আগেও এসআইআর হয়েছে 1952 থেকে 56, প্রায় 4 বছর ধরে ভারতবর্ষের প্রথম এসআইআর হয়। পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে 2002 এবং 2003 সালে। তো স্বাভাবিকভাবে এসআইআর নিয়ে চিন্তার কারণ নেই। যারা ভারতীয় নাগরিক তাদের নাম এসআইআরে থাকে। যদি কেউ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হন, এসে থাকেন, তারা সিএতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগামী দিনে নাগরিকত্ব প্রাপ্ত হবেন। উনি তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন না। বাস্তব তো আমরা বিহারে এসআইআর হওয়ার পর দেখেছি 65 লক্ষের নাম বাদ গেছে এবং কি প্রেক্ষিতে বাদ গেছে। মহামান্য আদালতও তার উপর রায় দিয়েছে। যে 11টা নথি তারা চাইছেন সেগুলো যে প্রান্তিক গরিব মানুষদের সকলের কাছে থাকবে না সেটা তো জানা কথা। আসলে ওরা জেনে বুঝে এসআইআর করে একটা অংশের ভোট বাদ দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট জিততে চাইছে, এটাই ওদের উদ্দেশ্য। এবং তারপর যাদের এসআইআর নাম থাকবে না তাদেরকে ভোটার করে পরবর্তীকালে এনআরসি করবে। এই চক্রান্ত মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে বিজেপির চক্রান্ত। আজকে এদিকে ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। অন্ধ্রপ্রদেশের রেল লাইনের পাশে উদ্ধার ফারাক্কা শ্রমিকের দেহ। মৃত পরিযায়ী শ্রমিকের নাম কাদির শেখ। একদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার। আমরা কঠিন শাস্তি চাই, আমরা কঠিন শাস্তি চাই। তাদেরকে জন্য অ্যারেস্ট করা হোক, তাদের জন্য কঠিন ভাবে শাস্তি দেওয়া হোক। এভাবে মার্ডার করে দিল, ফুল মার্ডার পয়সার জন্য। আমাদের রাজ্যের লোকরা বাইরের রাজ্যে গিয়ে পুঁজি বিনিয়োগ করে কেউ বাণিজ্য করে না, উল্টে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য করে। আর আমাদের রাজ্যের লোকরা তারা যেহেতু দরিদ্র, তারা নিম্নমানের কাজ করতে বাইরের রাজ্যে ছুটে যায়, যেটা একটা সময় এই পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখতে পেতাম বাইরের রাজ্য থেকে গরিব মানুষরা এসে এখানে কাজ করত। আজকে সেই চিত্রটা পাল্টে গেছে। খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি নেতা। কসবায় বাড়ির কাছে বিজেপির মণ্ডল সম্পাদকের উপর হামলা, রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি নেতার পরিবারের উপরেও হামলা, ভিডিও পোস্ট করে অভিযোগ বিজেপি। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খাস কলকাতায় আবারও আক্রান্ত বিজেপি নেতা। কসবায় বাড়ির কাছেই বিজেপির মণ্ডল সম্পাদকের উপর হামলা, রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি নেতার পরিবারের উপরেও হামলা, ভিডিও পোস্ট করে অভিযোগ বিজেপি। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, তবে তার আগে বলি এই ছবি একটু চেনা চেনা মনে হতে পারে। নিশ্চয় মনে আছে আপনাদের কয়েক মাস আগে বা বছরখানেক আগে রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি তিনি বন দপ্তরের আধিকারিককে রীতিমতন শাসাচ্ছিলেন। কার্যত সেই ছবির পুনরাবৃত্তি। বন দপ্তরের আধিকারিককে আঙুল তুলে শাসানি তৃণমূল বিধায়কের। রাজ্যের শাসক দলকে আক্রমণ বিরোধী দলনেতার। এক্স স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, তৃণমূল নেতা বিধায়ক মন্ত্রীরা মনে করেন যে সরকারি আধিকারিকদের কোনো মান সম্মান বোধ নেই। তাদেরকে যত্রতত্র সর্বসমক্ষে তিরস্কার করা, তাদের সাথে প্রকাশ্যে অপমানজনক আচরণ করা যেন তৃণমূলীদের জন্মগত অধিকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে গোটা ঘটনার সময় দুর্গাপুরের এসডিএম সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউই বিধায়কের এমন অপমানজনক আচরণের প্রতিবাদ করলেন না। তৃণমূলের বিধায়ক হলেই কি একজন সরকারি আধিকারিককে এইভাবে অপমান করা যায়, সকলের সামনে অপদস্থ করা যায়? আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি কর্মচারীদের নিজেদের ব্যক্তিগত চাকর বাকর ভাবেন, তাই দায়িত্ব পালন ঠিকঠাকভাবে করলেও শুধুমাত্র আনুগত্যে অভাব দেখা দিলে এদেরকে ইচ্ছাকৃতভাবে অপমান করা যায়। এক্স স্যান্ডেলে এভাবেই তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। আর যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি কি ছিল, তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কি বলতে শোনা যায়, শোনাই। ইয়ে করার জন্য, হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি।
ভাই এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে একটা মিনারেলসের কাজ চলে স্যার। হ্যাঁ, এখানে মিনারেলসের কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে। এগুলো কি বলবো, এগুলো কোনো উত্তর হয় না। বাংলায় অরাজকতার এক একটা উদাহরণ। আর এবার যে খবরের দিকে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এই যে বন আধিকারিককে আঙুল তুলে শাসানি তৃণমূল কংগ্রেসের বিধায়কের, সোশ্যাল মিডিয়া ভাইরাল পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর শাসানির ভিডিও, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুর্গাপুরের হেতেডোবা শিল্প তালুকের পাশে বাঁশগোড়া এলাকা, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা শাসকের সামনে এই ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ধমক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শাসক দলের বিধায়কের তরফ থেকে কি দাবি করা হচ্ছে, যে ওনাকে না জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ভোটে হারানোর চক্রান্ত করা হচ্ছে বলেও এমন দাবি করা হচ্ছে তৃণমূল বিধায়কের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। আর এই বিষয়ে ডিএফওর সাথে যোগাযোগ করা হলে উনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি, অর্থাৎ যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তখন তিনি এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি। আর এই ঘটনায় নরেন্দ্রনাথ চক্রবর্তী আর জেলা শাসকের ভূমিকার সমালোচনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কি বলছেন শুনুন। আমার লোকগুলোকে খারাপ, হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। গাছ থেকে যেগুলো আর কি প্রাণ বাঁচানো হয়, হ্যাঁ, আমরা সেই জন্যে প্রাকৃতিক যেটা আর কি আমরা গাছকেই ভালোবাসি, হ্যাঁ, সেই জন্যে জঙ্গলটা লাগানো। জঙ্গল লাগানো বলতে আমরা যেগুলো আর কি এখন চাইছি সেগুলো হচ্ছে যে এই যে মুয়া গাছগুলো যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, এইসব গাছগুলোতে আমাদের শরীরের পক্ষে আর কি কিছু এখানে স্থানীয় মানুষদের কিছুটা দাবি আছে বলে, ওটা শুনতে হবে বলে, ওটা আমরা জানাবো। মাননীয় বিধায়ক আছেন, মাননীয় মন্ত্রী স্যার আছেন, ওনার অনুমতি নিয়ে আমরা জানাচ্ছি। আমরা আজকে এখানে সিম্বলিক্যালি একটা গাছ লাগানোর পরে, তারপরে আমরা পুরো প্রোগ্রামটা করার আগে, এই এলাকাটা পুরো জায়গাটা করার আগে এখানে একটা ডিএফও মহাশয় আছেন, স্থানীয় প্রশাসন আছে, পঞ্চায়েত সমিতি আছে, মাননীয় বিধায়ক তো রয়েছে, ইনারা একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না,
বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র খানাকুল। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। বিজেপি বিধায়কের নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, খানাকুলের ছবি। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র খানাকুল। ঠিক কি ঘটেছে? তন্ময় রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী তন্ময়। দেখো, খানাকুলের পলাশপাড়া থেকে নদীপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল। অভিযোগ, এই বাইক র্যালি চলাকালীন খানাকুলের বলপায়ে বিজেপি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে ইট ছোড়া হয় এবং তাদের কর্মীদের মারধর করা হয় এবং তাদের দলীয় সমর্থকদের মারধর করা হয়, এমনটাই অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের অভিযোগ তাদের মন্ডল কমিটির অফিস থেকেই বিজেপি তৃণমূলের মিছিলে হামলা করেছে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় সরগরম হয়ে ওঠে এবং রণক্ষেত্রের চেহারা নেয়। অন্যদিকে খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গেলে দুপক্ষের ইট ছোড়াছুড়ি হয়, তার মাঝে পড়ে 2 পুলিশ কর্মী আহত হয়েছে বলে খবর। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে খানাকুলের রাজহাটিতে বিজেপি কর্মী সমর্থকরা বিধায়কের নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে, অন্যদিকে খানাকুলের ঠিক বলপাই তৃণমূল পথ অবরোধ করে। দুজনেরই অভিযোগ একে অপরের বিরুদ্ধে তারা মারধর করেছে, ইট ছুঁড়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে খানাকুল। নজর রাখো তন্ময়। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা এখানে ইট মারে। ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই, সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল, সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। আর এবার আপনাদের সামনে একটা ছবি তুলে ধরবো আমরা। খেলা দিবস, সেই খেলা দিবসে খেলতে নেমে ভূপতিত বিধায়ক নিজে। হাবড়ায় ফুটবল মাঠে নেমে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যদিও দ্রুত উঠে আবারও ছুটলেন বলের পিছনে। দেখুন সেই ছবি। খেলা দিবসে খেলতে নেমেছিলেন এবং খেলতে নেমে ভূপতিত বিধায়ক নিজেই, যদিও সঙ্গে সঙ্গে তিনি উঠেও পড়েন এবং তারপর আবারও ছুট লাগান বলের পেছনে। আরে খেল দিবস তো পালন করতেই হবে। এবছর খেল দিবস কাল পালন করলে পরের বছর আরেকটু ভালো খেলতে পারবো, আরো ভালো খেলবো। নির্বাচন রয়েছে, খেলা কি হবে? খেলা হবে অবশ্যই, খেলা ছাড়া হয় নাকি? খেলা তো হয়েছে, ভালো খেলা হবে। আর শুভজিৎ, ফুল অ্যান্ড ফাইনালের এই এপিসোডে আমরা আরও একবার ভরতপুরের যে বিধায়ক হুমায়ুন কবিরের দিকে নজর রাখবো। কেন? তার কারণ আবারও তিনি বিস্ফোরক। সাময়িক তিনি বিরতি নিয়েছিলেন, কিন্তু সাময়িক বিরতির পর আবারও ফর্মে ফিরে এসেছেন হুমায়ুন কবির। দলের জেলা নেতৃত্বকে আবারও নিশানা করেছেন ভরতপুরের এই তৃণমূল বিধায়ক। 11 তারিখের বৈঠকে অভিষেক ব্যানার্জি নাকি ধমকেছেন, সেটা তিনি বলছেন না। তিনি কি বলছেন যে জেলা যে তৃণমূল নেতারা রয়েছে তারা এইসব বলে অপপ্রচার করছে, এমনই অভিযোগ করা হচ্ছে ভরতপুরের এই তৃণমূল বিধায়কের তরফ থেকে। জেলা নেতৃত্বের একাংশকে ভুঁইফোড় বলেও কটাক্ষ করেছে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখকেও নিশানা করেছেন হুমায়ুন কবির। কি বলছেন শোনাই একবার আপনাদের। আমার জন্য বলে বেড়াচ্ছে ওই 11 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চমকিয়েছে, কড়কিয়েছে, আমি নাকি চমকি দিয়েছি, ভয় পেয়ে গেছি, এসব বলবে। এসব অপপ্রচার। আমি অন্যায় করি না, আমি কোনো নেতার সামনে মাথা নত করে পিছুও হটে না। আমি ন্যায়ের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে আছি, আজীবন যে কটা দিন বাঁচবো ন্যায়ের পক্ষে থেকে রাজনীতি করে যাব। আমাদের এই জেলার যেসব ভূঁইফোড় নেতা আছে, যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই, অপরের অস্তিত্ব দেখে তারা চলাফেরা করে, তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে, আমাকে নাকি এই করেছে, ওই করেছে, তাই করেছে। তো এসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই, কারণ কে কি সেই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা জীবন শাহ, অনুব্রত মন্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালি চোরদের সাথে তার সম্পর্ক। এ নিয়ে আমি কিছু বলবো না।
জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। জগন্নাথবাবু, আপনি তো শুনছিলেন হুমায়ুন কবির জেলায় ফিরে আবারও জেলা নেতৃত্বকে আক্রমণ করছেন, পাশাপাশি কাজল শেখকেও নিশানা করেছেন তিনি বলছেন এই কাজল মানে বীরভূমের কাজল শেখ আর কি বালি পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখে। কিভাবে দেখছেন? দেখো, উনি তো বলেই দিলেন যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার ব্যাখ্যা তিনি দেবেন না। তো কেন আমাদের কাছে বলুন তো এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তার ব্যাখ্যা চাইছেন? যা বলার তো উনিই বলে দিচ্ছেন। তো সুতরাং পিঠে ভাগাভাগির লড়াই, এই পিঠে ভাগাভাগির লড়াইয়ে কে কতটা পিঠে ছিঁড়ে খেতে পাচ্ছে তার পরিণামে কোথাও খুনোখুনি, কোথাও একে অপরকে গালিগালাজ চলছে। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। একে অপরকে বলছে এ বালি তুলছে, ওকে বলছে এ মারামারি করছে। তো যার ফলে এ নিয়ে আমাদের কি প্রতিক্রিয়া দেওয়া? ওদের তো একটা শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছিল না, ত্রিস্তরীয় না চতুস্তরীয়, তার কি হলো? তাদের জিজ্ঞাসা করুন যে এই বরাবর এইসব কথা বলার জন্য এই তাদের শৃঙ্খলটা কতটা শক্তিশালী হয়েছে। ধন্যবাদ। আরো একবার আপনাদের শোনাই ঠিক কি বলেছেন হুমায়ুন কবির। আমার জন্য বলে বেড়াচ্ছে ওই 11 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চমকিয়েছে, কড়কিয়েছে, আমি নাকি চমকি দিয়েছি, ভয় পেয়ে গেছি, এসব বলবে, এসব অপপ্রচার। আমি অন্যায় করি না, আমি কোনো নেতার সামনে মানে মাথা নত করে পিছুও হটে না। আমি ন্যায়ের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে আছি, আজীবন যে কটা দিন বাঁচবো ন্যায়ের পক্ষে থেকে রাজনীতি করে যাব। আমাদের এই জেলার যেসব ভুইফোন নেতা আছে যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই, অপরের অস্তিত্ব দেখিয়ে তারা চলাফেরা করে, তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে, আমাকে নাকি এই করেছে, ওই করেছে, তাই করেছে। তো এসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই, কারণ কে কি সেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওরা জীবন শাহ, অনুব্রত মন্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালি চোরদের সাথে তার সম্পর্ক। এ নিয়ে আমি কিছু বলবো না। সম্প্রতি একটা বিষয়, 15ই আগস্ট পেরিয়ে গেছে, আজকে 17ই আগস্ট, এখনো পর্যন্ত হুমায়ুন কবির তার নতুন দল কিন্তু ঘোষণা করেননি। মানে এই জায়গা থেকে তিনি ব্যাক গিয়ার নিয়েছেন, পিছু হটেছেন, কিন্তু ওনার যে স্বভাবসিদ্ধ ভঙ্গিমা, মানে দলীয় নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে টার্গেট করা, সেটা থেকে কিন্তু 1 ইঞ্চিও সরেননি। এবং শুধু তাই না, তিনি নাম উল্লেখ করে শুভজিৎ আবারও একবার মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি তো আমার দলের বিরুদ্ধে মুখ খুলছেন। তিনি বলছেন যে কাজল শেখ ওরা বালি পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখে, আর শুধু তাই নয়, বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব নাকি তার নামে আবার অপপ্রচার করছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, হুমায়ুন কবিরকে নিয়ে নতুন করে কিছু কথা নেই, দলের পক্ষ থেকে সমস্ত কিছু জানানো হয়েছে। আপনারাই দেখিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে মিটিং করে বেরিয়ে তিনি বলেছিলেন যে সমস্ত ঠিক আছে, আমি খুব খুশি, এবং যা বলার আমি ভিতরে বলেছি, বাইরে বলবো না। অর্থাৎ নিশ্চয়ই নেতৃত্বের থেকে, সর্বোচ্চ নেতৃত্বের থেকে কিছু বার্তা তাকে দেওয়া হয়েছে। মিটিংগুলো সেই জন্যই আলাপ আলোচনা করার জন্য এবং সেখান থেকে বার্তা দেওয়ার জন্য আগামী 26-এর নির্বাচনকে সামনে রেখে। তো সেই বার্তা তাকে দেওয়া হয়েছে। এখন তিনি কি বলছেন না বলছেন সেই বিষয়ে মন্তব্য করা কঠিন। দল নজর রাখবে, দরকার পড়লে আবার দলের তার থেকে জানতে চাইবে কি বলছে। কিন্তু তন্ময় বাবু, আবারও তিনি প্রকাশ্যে মুখ খুলছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। এবার কি দলগতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হবে? দলগতভাবে আগেও তাকে শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে ফোকাস করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন। আবার যদি এরকম কিছু ঘটনা ঘটে, নিশ্চিতভাবে দলীয় স্তরে পর্যালোচনা করে দলের শীর্ষ নেতৃত্ব, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কিছু একটা ব্যবস্থা নেবেন, এর উপর নজর রাখছে দল। ধন্যবাদ তন্ময় বাবু। হুমায়ুন কবির কিন্তু হুমায়ুন কবিরাই রয়েছেন। যেভাবে তিনি জেলা নেতৃত্বের বিরুদ্ধে সারা বছর ক্ষোভ প্রকাশ করেন, অনেকেই হয়তো ভেবেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এই ডান দিক বা দিকটা হুমায়ুন কবির করবেন না। তিনি কিন্তু তার জায়গাতে অনড় রয়েছেন। জেলাতে ফিরেই কিন্তু তিনি আবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি পাশের জেলার নেতা, জেলা সভাধিপতি কাজল শেখ, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
আর এবার যে খবর আপনাদেরকে দেব তার আগে একটা ছবির কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। বেশি ভাবতে হবে না, গতকাল মাত্র 24 ঘন্টার আগে যে ছবি দেখার পর গোটা রাজ্যের মানুষ ছি ছি করে উঠেছিল। মেদিনীপুরে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে শাসক দলের নেতার ভাইপো মাঠে নেমে এসে একজন আদিবাসী রেফারিকে লাথি মারছে, দর্শকদের মারধর করছে। ছবিটা হয়তো গতকাল শেষ হয়ে গেছে, কিন্তু রেশটা অন্য জেলাতে কি পড়েছে? মেদিনীপুরের পর এবার ভাঙড়, ফের খেলার মাঠে তৃণমূল নেতা দাদাগিরি। খেলা হবে দিবসে স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ ওই তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম খৈরুল ইসলাম। ঠিক কি ঘটেছে? লাইভ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, এই ক্ষেত্রে কি ঘটেছে? দেখো, ঘটনার সূত্রপাত এই খেলা হবে দিবস পালনকে কেন্দ্র করে 3 দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন ভাঙড় 2 বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য যে ভাঙড়ের মোট 12টি স্কুলের 16টি দল করে আত্মবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার তিনি আয়োজন করবেন। সেই ভাবনা নিয়েই প্রথম 13 এবং 14 তারিখ খেলা হয় এবং তার পরবর্তীতে 16 তারিখের যে ঘটনা, অর্থাৎ গতকালকের ঘটনা, সেখানে মোট 16টি টিমের মধ্যে সরোজনী হাই মাদ্রাসা এবং ভগবানপুর হাই স্কুল দুটি তারা ফাইনালে ওঠে এবং সেখানে একটি অভিযোগ ওঠে যে 2 দলই তারা পাশ করে যাওয়া ছাত্রদেরকে দলে অন্তর্ভুক্ত করেছে। এই নিয়ে প্রথমে বচসা, তারপরে ঝামেলা, বদানুবাদ এবং শেষে মারধরের অভিযোগ। কার বিরুদ্ধে মারধরের অভিযোগ? না, ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামী খৈরুল ইসলামের বিরুদ্ধে একজন শিক্ষককে মারধর করার অভিযোগ। আমরা যদিও খৈরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি যতটুকু আমাদের প্রতিক্রিয়া দিয়ে জানাচ্ছেন যে সম্পূর্ণ রাজনৈতিকভাবে তাকে হেনস্থা করার জন্য পরিকল্পিতভাবে অভিযোগ করা হচ্ছে। যারা অভিযোগ করেছেন ঠিক কি অভিযোগ করেছেন একবার শোনাই। ফাইনালেই উঠেছে, ফাইনালে খেলাটা হচ্ছিল, মারধর করেছে আমাকে আর একজন শিক্ষককে মেরেছে এবং ছাত্রদের প্রচণ্ড বিভৎস ভাষায় গালিগালাজ করেছে এবং এদেরকে মার্ডার করার, উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। যাই হোক, আমাদের কেসটা লিখলেন না এবং আমাদের ডায়েরি নাম্বারও দিলেন না। আমি বললাম, স্যার আপনার কাছে যে জমা দিয়েছি তার প্রমাণস্বরূপ আমাকে কিছু দিন, আমাকে কিচ্ছু দিলেন না। খেলার রানিংই মারধর করা হলো, স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য, সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়েছে। তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়ে আসছে। পার্টি লোক কিছু আছে, তারাই আর কি মারপিটটা করে। ফুটবল খেলায় পার্টি কি করতে আসবে? দেখুন, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন একজন বিডিও মানে প্রশাসনিক কর্তা, আর সেখানে এই গন্ডগোল যেমনটা অভিযোগ উঠে আসছে। বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছে শুনুন। এলাকাটা যখন ভাঙড়, নেতা যখন শওকত মোল্লা, তখন ওই টিচার হোক বা রেফারিকে খুন না করা পর্যন্ত কেন আপনারা খবর করছেন? মিনিমাম খুন হওয়া উচিত ছিল এবং একটি না একাধিক খুন হওয়া উচিত ছিল। কারণ এটাই তো তৃণমূল কংগ্রেস। পুলিশ, নেতা এবং দুষ্কৃতী এক হয়ে অরাজকতা তৈরি করছে। এর থেকে মুক্তির একটাই পথ, 26-এর নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। 45 বছর আগে 16ই আগস্ট ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ চলাকালীন ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। গ্যালারি বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 16 জন ফুটবল প্রেমী। কিন্তু সেদিনই আপনাদের এমন একটা ঘটনার কথা বলবো যার সূত্রপাত এই ফুটবল মাঠে, যে ঘটনার রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে, যে ঘটনার সঙ্গে জুড়ে গিয়েছে রাজনীতি। খেলা হবে দিবসের আগে ভীষণ রকমেরই খেলা হয়ে গেল মেদিনীপুরের মাঠে। রেফারিকে লাথি মেরে শ্রীঘরে তৃণমূলের পুরপ্রধানের ভাইপো। ময়দানি লজ্জার দৃশ্য ভাইরাল, মাথা হেট ফুটবল প্রেমী বাঙালির। মেদিনীপুর শহরের এই মাঠেই খেলা হচ্ছিল গতকাল। ফুটবল প্রতিযোগিতা হচ্ছিল মদন মোহন খান ও বিজন বালা খান স্মৃতি মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ 2025 এবার 28তম বর্ষে পদার্পণ করেছে। আর এই খেলাকে সামনে রেখেই এই মাঠেই গতকাল রাতে রেফারিকে লাথি মারার মতো অভিযোগ ওঠে, যা ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডিসিশন দিয়েছি, গোল হয়েছে, রাজা খানের 1 আর এগেন্সে 1,
ডিসিশন নেওয়ার সাথে সাথে রাজা খান আমাকে মেরেছিল। হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত, সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না। ভিডিওয়ে দেখা যাচ্ছে মাঠে ঢুকেই রেফারিকে সজোরে লাথি মারলেন সাদা টি শার্ট পরা এক ব্যক্তি। তারপর ধাক্কাধাক্কি। ফুটবল প্রেমী দর্শকদেরও পেটানোর অভিযোগ দায়ের হয়েছে থানায়। খেলা দেখতে গেছিলাম, তো বুঝতে পারিনি তখন রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল। আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকেও বুঝলো শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছিল 4-5 জন মিলে। যিনি মারধর করছেন স্থানীয় বাসিন্দারা তাকে রাজা খান নামে চেনেন। তিনি মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খানের ভাইপো। লোকে বলে বিধায়কেরও ঘনিষ্ঠ। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায়। যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া উচিত। বিতর্কের মুখে পুলিশ রাজাকে গ্রেপ্তার করেছে, কিন্তু জল গড়িয়েছে অনেক দূর। দাদা কিছু বলবে? খেলার মধ্যে হয়ে গেছে আর আপনি কি একটু অনুতপ্ত হয়েছে? ভুল হয়ে গেছে। দাদা কিছু বলবে? খেলার মধ্যে হয়ে গেছে আর আপনি কি একটু অনুতপ্ত হয়েছে? ভুল হয়ে গেছে। রাজার কৃত্তিতে রাজনৈতিক মহলে হইচই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় তপশিলি জাতি উপজাতির অত্যাচার প্রতিরোধ আইন 1989 এবং ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। বিধায়ক সুজয় হাজরা দিনের নায়ের ঘনিষ্ঠ হলে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এসটি সমাজের উপর আঘাত আমরা কোনোভাবে মানব না। শিক্ষক সমাজের উপরে আঘাত কোনোভাবে মানব না। রাজাকে এদিন আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোনো কি পোয়া কেস দেওয়া হয়েছে? না, পোয়া নেই, এতে 307 এগুলোই রয়েছে। মোট কতগুলো ধারা দেওয়া হয়েছে? কটা 4-5টা ধারা রয়েছে। রবিবার ডুরান্ডের ডার্বি, মাঠে নামবে মোহনবাগান ইস্টবেঙ্গল। তার আগে ফুটবলকে ঘিরে এমন উত্তাপ, রাজার কৃত্তিতে এই খেলায় সেম সাইড গোল খেয়ে গেল শাসক দল। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। মেদিনীপুরে খেলা হলো, ভাঙড়ে খেলা হলো, খেলা হবে, হোক খেলা, সে তাদের ব্যাপার, তারা কিভাবে খেলবে। তবে আমরা খেলার খবরের দিকে নজর রাখি, ডুরান্ডের দিকে। আজকে ডার্বি, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। অনেক অঙ্ক কষে অনেকে বলে থাকেন অনেক কিছুই, কিন্তু যারা খেলেছেন এই ম্যাচটা, প্রাক্তন ফুটবলার কিংবা কোচ কিংবা দীর্ঘদিন ধরে যারা মাঠে যাচ্ছেন, তারা বলেন এই ম্যাচে 90 মিনিটে কোনো অঙ্ক কাজ করে না। কাজ করে স্নায়ুর লড়াই, কাজ করে আবেগ, কাজ করে জার্সির রঙগুলো। কৌস্তব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌস্তব, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 2:42, আমার লাঞ্চ এখনো হয়নি। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ওই লাঞ্চের থালায় বোধহয় আজকে ইলিশ চিংড়ি দুটোই রয়েছে। একেবারে দেখো, তা বলতেই পারো, ইলিশ না চিংড়ি। শেষ পর্যন্ত কে শেষ আসবে সেটা তো রাত 9টার পরে বা 10টার পরে বোঝা যাবে, যদি ম্যাচ যদি টাই ব্রেকারে গড়ায়। কিন্তু এই মুহূর্তে উন্মাদনার কোনো খামতি নেই। আমি এই মুহূর্তে পাটুলিতে আছি। ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকরা তারা প্রস্তুত একেবারে, কারণ আজকে প্রিয় দলের জন্য গলা ফাটাতে হবে এবং সেই জন্য প্রস্তুত প্রত্যেকে। দেখো, আজ পর্যন্ত ডার্বির ইতিহাসে কখনো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়নি এই দল, এবং এই প্রথমবার ইস্টবেঙ্গল মোহনবাগান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। একটু ইস্টবেঙ্গলের কাছে জানতে চাইবো, মোহাম্মদ রশিদ অন্যতম প্রধান প্লেয়ার, তার বাবার মৃত্যুর জন্য সে শেষকৃত্য করার জন্য ফিরে গেছে। কতটা চ্যালেঞ্জ তোমাদের কাছে? কারণ মোহনবাগান তো একদম সেট টিম নিয়ে নামছে, ইস্টবেঙ্গলের কাছে একমাত্র ভরসার প্লেয়ার সেও নেই। আমাদেরও সেট টিম, রশিদ নেই, আমাদের 3টে প্লেয়ার আছে, জিকসান, সৌভিক আর রামাসাঙ্গা। আশা করি পূর্ণ করে নেবে আমাদের তুরুপেত্তাস মিগুয়েল। দূরপাল্লার শট দিয়ে 2টো গোল করবে মিগুয়েল। মিগুয়েল কতটা ফ্যাক্টর হতে পারে? মিগুয়েল আজকে ম্যাচের 100% ফ্যাক্টর হবে। মিগুয়েলের দূরপাল্লার শটে আজকে গোল হবে। মোহনবাগানের ডিফেন্স অলরেডি দাঁড়িয়ে দেখবে। একটু জবাবটা শুনে নেব, মোহনবাগান কি বলছে, কি মনে হচ্ছে? শেষ কয়েকবার যতবার ডার্বি হয়েছে ততবার শুধু মোহনবাগানই জিতেছে, এবারও কি সেরকমই হবে মনে হচ্ছে? একদম সেম রেজাল্ট পাবো। আজকের ম্যাচের তুরুপেত্তাস হচ্ছে দিমিত্রোস। সেম রেজাল্ট হবে, আজকে 3-0 করে ইস্টবেঙ্গল হারবে। 3-0 ডিরেক্ট চ্যালেঞ্জ। আমাদের কর্মকর্তা নিতুদা বলে দিয়েছে, যে মাস্তানি করতে পারবে সেই জিতবে। শেয়ানে লড়াই হবে। একদিকে অভিজ্ঞতার জোর আর একদিকে তারুণ্যের মিশেল ইস্টবেঙ্গল ক্লাব জিতবেই আজকে।
জেতা ছাড়া কোনো যে মাস্তানি করতে পারবে আশা করি ইস্ট বেঙ্গলই মাস্তানি করবে। দেখুন খেলাটা ফুটবল, এখানে মস্তানের কোনো কাজ নেই, ফুটবলের কাজ, আমরা ফুটবল খেলেছি। আচ্ছা জবাবটা 3-0 বলছে, 3-0 বলছে, কি মনে হচ্ছে প্রেডিকশন? 5-0 ওরা ভুলে গেছে, কিন্তু আমরা ভুলিনি, হবেই। আজকে 3-0 আমরা জিতবো, ওরা না। কবে ঘি দিয়ে ভাত খেয়েছিল এখনো শুকিয়ে যাচ্ছে, 3-0 মোহনবাগান জিতছে আজকে। লাস্ট ডার্বি কবে জিতেছে মনে আছে ওদের? ডেটটা বলতে বলুন তো। আচ্ছা এই ডুরান্ট কাপে কিন্তু গ্রুপ পর্বে শেষবার ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল, তারপর সুপার কাপ হয়েছে, কিন্তু যুব ভারতীরা ডুরান্ট কাপে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল, আবার ফাইনালে মোহনবাগান বদলা নিয়েছিল। ফাইনালের বদলা কোয়ার্টার ফাইনালে হতে পারবে? আমরা কোয়ার্টার ফাইনাল থেকে ওদের চিরবিদায় দেব এই টুর্নামেন্ট থেকে। একেবারে দেখো শুভজিৎ, এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একে অপরকে টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছে। একেবারে একদম সেই চেনা মেজাজ কৌস্তব। আর এই জায়গাটা থেকেই জিজ্ঞাসা করব, শুভজিৎ যেমন শুরু করলো, এই ইলিশ চিংড়ির লড়াই আসলে আবেগের লড়াই, যেখানে কোনো স্ট্র্যাটেজির থেকে বড় হয়ে যায় শুধুমাত্র কে কতটা নিজেদের স্নায়ুচাপ ঠিক রাখতে পারে। দুজনেই স্পেনীয় কোচ, আর ইতিমধ্যেই অস্কার ব্রুজো বলছেন যে তারা অনুশীলনে অনেকটা এগিয়ে আছেন, তবে ব্রুজো এটা বলছেন না, বলছেন আবার হোসে মলিনা। তাহলে মোহনবাগান কি বলছে, কি এবারেও তারা জয়ের ধারা বজায় রাখবে এই ডার্বিতে? আচ্ছা কি মনে হচ্ছে, কোচ মলিনা তো একদম আত্মবিশ্বাসে ভরপুর, তাহলে এবারও কি মোহনবাগান একদম টকবগে যেভাবে ফুটছে, কোচ ফুটছে, কামিংসরা একেবারে চনমনে, তাহলে কি মনে হচ্ছে এবারও জয়রথ ছুটবে? একদম তাই, অস্কার সিনেমা হলের জন্য মলিনা মোহনবাগান মাঠে খেলাটা, মাঠে রেজাল্ট হবে। বড় কথা বলে দিল অস্কার সিনেমা হল, সবকিছুই বললো দাদা। বলবে একটা কথাই বলবো, খেলা শেষে দুই দলের সমর্থকদের বলবো তারা যেন শান্তিপূর্ণ অবস্থান করে, তারা যেন মাঠের মধ্যে 90 মিনিটের দৌড়ত্ব মাঠের বাইরে না আনে, এটাই আমাদের কাছে রিকোয়েস্ট। যে রশিদের যে অভাব সেটা মিগুয়েল আর সৌভিক চক্রবর্তী কাটিয়ে দিতে পারবে। কতটা প্রতিশোধের ম্যাচ তো ইস্ট বেঙ্গলের। হ্যাঁ একদমই, এটা প্রতিশোধের ম্যাচ হবে। আচ্ছা সৌভিক চক্রবর্তী বঙ্গতনয়, সৌভিক চক্রবর্তী কিন্তু প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী, গতকালও বললো যে ডার্বি সবসময় আলাদা হবে, প্রত্যেকটা দিন নতুন দিন। সৌভিক চক্রবর্তী রশিদের জায়গায় হয়তো তাকে শুরু করতে পারে বা জিকসনকেও ব্যবহার করতে পারে, কতটা ফ্যাক্টর হতে পারে? দেখো সৌভিক খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমি চাইবো যে প্রথম থেকে যেন জিকসন স্টার্ট করে, সেটা কোচ অস্কার খুব ভালোভাবেই বুঝবে। সৌভিক হচ্ছে নট প্লে মেকার লাইক রশিদ, ও হচ্ছে ডিস্ট্রাকটিভ প্লেয়ার। আমি আশা করবো স্টার্টিং উইথ জিকসন। আর আনোয়ার আলী, তাকে নিয়ে কিছু বলবেন না? আনোয়ার আলী আজকে কামিংসের পাটা নিয়ে নেবে, আর কিচ্ছু না। নিলে তো রেড কার্ড খেলবে, রেড কার্ড খাক যাই হোক, কামিংসের পাটা নিয়ে নেবে। আনোয়ার সুন্দর কাচি মারবে, কামিংসের পা আজ নেই। বেশ নজর থাকবে কৌস্তব নজর থাকবে আজকে আমাদের এই খেলার দিকেও। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। খেলা হবে দিবসে খেলতে নেমে ভূপতিত বিধায়ক। হাবড়ার ফুটবল মাঠে নেমে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, যদিও দ্রুত উঠে ফের ছুটলেন বলের পিছনে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, খেলা হবে দিবসে জ্যোতিপ্রিয় মল্লিক মাঠে নেমেছিলেন, খেলতে গিয়ে পড়ে যান, যদিও পর মুহূর্তে উঠে পড়ে আবারও বলের পিছনে দৌড়ন জ্যোতিপ্রিয় মল্লিক। জীবনটা বোধহয় এইরকমই, কখনো দৌড়াতে গিয়ে পড়ে যেতে হয়, আবার কখনো সেখান থেকে উঠে দৌড়াতে হয়। সেটা ব্যক্তিগত জীবন হতে পারে, রাজনৈতিক জীবন হতে পারে, খেলাধুলার মাঠ হতে পারে, সব ক্ষেত্রেই। আরে খেল দিবস তো পালন করতেই হবে। এবছর খেল দিবস কাল পালন করলে পরের বছর আরেকটু ভালো খেলতে পারবো, আরো ভালো খেলবো। নির্বাচন রয়েছে, খেলা কি হবে? খেলা হবে অবশ্যই, খেলা ছাড়া হয় নাকি? খেলা হয়েছে, ভালো খেলা হবে। এদিকে কিস্তওয়ারের পর জম্মুর কাঠুয়ায় ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়। কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে 4 জনের। যোধঘাটি, চন্দ্রাগড়, ওয়াগরা জঙ্গলনে মেঘভাঙা বৃষ্টি, উদ্ধার কাজে নেমেছে পুলিশ, এসডিআরএফ। মেঘভাঙা বৃষ্টিতে কাঠুয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত তছনছ হয়ে গেছে। এই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হিমালয়ের কোলে প্রকৃতির প্রতিশোধ, হিমাচলে ফের হরপাবান। পরপর হরপাবান, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল। আজ ফের মান্ডি জেলার বানাসরা, তকোলি এবং নাগওয়াইনে হরপাবান। বন্যা ধসের কারণে বন্ধ চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক, পুরোপুরি বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ রয়েছে, বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে, যদিও নতুন করে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 20 জুন থেকে এখনো পর্যন্ত 257 জনের মৃত্যু হিমাচলে শুধুমাত্র হরপাবানের কারণে।
মহাকাশ ছুঁয়ে দেশে ফিরলেন শুভাংশু শুক্লা। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণেই তার ঘরে ফেরার খবর জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণার একদিনের মাথাতেই দেশের মাটিতে পা রাখলেন মহাকাশে পাড়ি দেওয়া দ্বিতীয় ভারতীয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় ব্যক্তি শুভাংশু শুক্লা। 15 জুলাই মহাকাশে মিশন সেরে পৃথিবীতে ফেরেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তারপরে এই প্রথম তিনি আমেরিকা থেকে ফিরলেন ভারতে। আজ ভোরে দিল্লিতে অবতরণ করেন ইতিহাস সৃষ্টিকারী এই মহাকাশচারী। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিল তার পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এছাড়াও জাতীয় পতাকা নিয়ে হাজির ছিলেন প্রচুর সাধারণ মানুষ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।